বেশ, আমরা নাউনের যে চ্যাপ্টারটা আগের দিন কমপ্লিট করেছি, আই থিঙ্ক রুল নাম্বার 4 অব্দি। আমরা কিছু এক্সেপশন পেয়েছি যেগুলো থেকে পরীক্ষায় বেশিরভাগ কোয়েশ্চেন হয় অ্যাকচুয়ালি। কারণ তোমরা প্রথমে যে পার্টটা পড়লে সেটা বেসিক নাউন, সেটা সবাই জানি আমরা। যদি কোয়েশ্চেন সেট ইজি হয় তাহলে ওখান থেকে প্রশ্ন একটু একটু দেবে। আর যেখানে কোয়েশ্চেন সেট মডারেট করে, খুব কঠিন না খুব সহজ না, সেখানে এইরকম টাইপের কোয়েশ্চেন দেয়। এই যে এক্সাম্পল গুলো তোমরা দেখছো বা এই যে কাজগুলো তোমরা করছো ওয়ার্কশিটে, এই রুলগুলো থেকে কোয়েশ্চেন তখন কিন্তু বেশি হয়। কারণ তখন দেখার চেষ্টা করে কে অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট আর কে অ্যাকচুয়ালি খারাপ। আর মানে চাকরিটার জন্য বা কাজটার জন্য কে যোগ্য কে যোগ্য না। তো দেখো, আমাদের রুল নাম্বার 5 যেটা রয়েছে, নাউন্স উইথ সেম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। যে নাউন গুলোর একই রকম সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম রয়েছে। একই রকম সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম মানে, দেখো, সাম নাউন ডোন্ট চেঞ্জ দেয়ার ফর্ম বিটুইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। কিছু নাউন এমন রয়েছে যেগুলো সিঙ্গুলারেও যে শব্দটা আমরা লিখি সেই নাউনের জন্য প্লুরালও সেইটা হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, সিট। সিট শব্দটা দেখো, আমরা সিঙ্গুলারেও SHEEP লিখছি, আবার প্লুরালেও SHEEP লিখি আমরা। এই যে একটা সিপ, সিপ মানে একটা ভেড়া। দেখো, এটা একটা বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার। এখানেও দেখো সিপ বানানটা লক্ষ্য করো, SHEEP। আবার দুটো ভেড়া যখন লিখছি, টু সিপ, তখন কিন্তু সিপস লিখছি না, তখন কিন্তু সিপস হবে না। কারণ তখন দুটো বোঝালে প্লুরাল হলেও সিপ শব্দটার সাথে এস বা ইএস কখনো হবে না, বসে না। এটা এক্সেপশন ইংরেজি। তো এরা সেম ফর্ম থাকে সিঙ্গুলার আর প্লুরালে। এবার দেখো, আমরা ভার্বটা কি করে বুঝবো তাহলে, যে সিঙ্গুলার এবং প্লুরালের এই যে বসছে সিট শব্দটা একই রকম, তাহলে ভার্বটা ইজ আর আর কি করে বুঝবো আমরা, কোথায় ইজ হবে কোথায় আর হবে? দেখো, এটা ডিপেন্ড করে অন হোয়েদার দে রেফার টু ওয়ান আইটেম অর মেনি। এই সিটটার আগে যেটা বসে রয়েছে সেটা একটা বোঝাচ্ছে না দুটো বোঝাচ্ছে না অনেক বোঝাচ্ছে, তার উপর ডিপেন্ড করছে। এ সিট মানে একটা ভেড়া, ইজ হচ্ছে। টু সিট মানে দুটো ভেড়া, আর হচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। এখানে নাউন দেখে আমরা বুঝতে পারবো না। এখানে আরো এক্সাম্পল রয়েছে, দেয়ার আর টু ফিশ ইন দা পন্ড। দেয়ার আর টু ফিশ মানে দুটো মাছ রয়েছে পুকুরে, টু ফিশ। সিঙ্গুলার ফর্মে বসে দেখো, টু ফিশ। কিন্তু প্লুরাল ফর্মে কখন বসাই আমরা ফিশটা, দেখো, দেয়ার আর মেনি ফিশেস ইন দা অ্যাকোয়ারিয়াম। দেয়ার আর মেনি ফিশেস ইন দা অ্যাকোয়ারিয়াম, ফিশেস মানে অনেক রকমের অনেক প্রজাতির মাছ রয়েছে, তখন আমরা ফিশেস করছি। আর ফিশ কখন করি? ফিশ কিন্তু প্লুরালে চেঞ্জ নিচ্ছে না। টু ফিশ, এটা অ্যাকচুয়ালি ইংলিশের নিয়ম। আমরা যখন রাইটিং ফাইটিং শিখেছি ক্লাস 9 10-এ, তখন কিন্তু এরকম ভাবে শিখিনি আমরা। আমরা এতটা ভেঙে এতটা ডিটেলস শিখি না। সেই জন্য বলা হয় যে ইংলিশের একটা লেভেল রয়েছে। কারণ এই লেভেলে এত জটিল জিনিসগুলো তখন যদি শেখাতে যাই তাহলে আরো কঠিন হয়ে যাবে আমাদের। সেই জন্য কিন্তু তখন এতটা বলা হয় না। এখানে তোমরা বুঝতে পারছো, তাহলে ফিশের সাথেও কিন্তু প্লুরালে কোনো এস বা ইএস নেয় না অ্যাকচুয়ালি। টু ফিশ। কিন্তু যদি আমরা এস বা ইএস যোগ করি ফিশেস, তাহলে হয়ে যাবে অনেক প্রজাতির ফিশ। অনেক যে ফিশের যে স্পিসিস গুলো রয়েছে, অনেক বিভিন্ন প্রজাতির যে মাছ রয়েছে, সেটা বোঝানোর জন্য আমরা ফিশেস করি। তখন আমরা ফিশের শব্দটা ব্যবহার করবো। কিছু কমন এক্সাম্পল দেখো, ডিয়ার এই শব্দটা, সি, সিরিজ, স্পেসিস, ফিশ, ক্রিউ, এয়ারক্রাফট, কাউন্সিল, এই শব্দগুলো সমস্ত একই রকম জিনিস হচ্ছে। দেখো, ম্যাচ ভার্ব টু মিনিং নট স্পেলিং। স্পেলিং দেখে আমরা ভার্ব লিখবো না, যে সিপ, SHEEP, সিপ, এরকম দেখে আর হবে। কারণ কখনো তো এস হবেই না এর সাথে, কখনো তো এর সাথে এস হবেই না, হয়তো আগে লেখা রয়েছে টু সি, এইটা দেখে আমরা আর করব এই শব্দগুলোর ক্ষেত্রে। পরীক্ষার সময় কিরকম দেবো? পরীক্ষার সময় দিয়ে দিল ধরো যে টু সিপস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। দুটো ভেড়া মাঠে ঘুরে বেড়াচ্ছে।
তোমাকে বললো এই সেন্টেন্সটার মধ্যে ভুল কি আছে সেটা বার করো। অপশন দেওয়া থাকবে, ধরো আর দেওয়া থাকবে, গ্রেজিং দেওয়া থাকবে, টু সিটস দেওয়া থাকতে পারে, ইন দা ফিল্ড দেওয়া থাকতে পারে, চারটে অপশন। তখন আমাদের কিন্তু এই সিটসটার কখনো এস ইয়েস হয় না, তাহলে টু সিট যে অপশনটা লেখা রয়েছে সেটা হবে সঠিক উত্তর। সেখানে ভুল রয়েছে, এইখানে ভুল রয়েছে। পরীক্ষার প্রশ্নটা এরকম ভাবে আসবে। আচ্ছা দেখো, ফিসেস, এই ফিশ শব্দের সাথে এস বা ইএস কখন কারেক্ট হচ্ছে? যখন আমরা টাইপস অফ ফিশ বোঝাচ্ছি, মানে কোন প্রজাতির মাছ বোঝাচ্ছি, তখন এটা ঠিক। বাকি এই শব্দগুলোর সাথে কখনো এস বা ইএস এক্সট্রা আর কিছু হয় না, যা আছে এভাবেই ব্যবহার করতে হবে। নেক্সট, রুল নাম্বার 6, when a hyphenate noun has a measurement or descriptor, has a measurement or descriptor, the first part is singular. The first part is singular. Measurement মানে কোনো কিছু মাপ, ছোপ, কোনো কিছু পরিমাণ বোঝাচ্ছে আর কি। কতটা আহ নাম্বারের মাধ্যমে যেটা পরিমাণটা বোঝায় আর কি, যে 12 মিটার, 13 মিটার, বা ওই যে 100 রুপিস, 5 স্টার হোটেল। তাহলে এইরকম যখন এই হাইফেনের নাউন থাকে, 100-রুপিস, 5-স্টার, 5 স্টার হোটেল, এটা একটা যখন মানে কোন একটা মেজারমেন্ট বোঝাচ্ছে, 5 স্টার, 5টা স্টার মানে 5 তলা বিল্ডিং, যে মানে বিল্ডিং, হোটেলটা কতটা ভালো আর কি, কতটা অ্যারিস্টোক্রেট, সেই রকম বোঝাচ্ছে। আর 100 রুপিস মানে টাকাটা কত টাকার, 200 রুপিস মানে 200 টাকার। এই যে মেজারমেন্ট বোঝাচ্ছে, সেটা বলছে, তখন আমরা দ্য ফার্স্ট পার্ট ইজ সিঙ্গুলার, তখন আমরা এটাকে সিঙ্গুলার ভাববো, কখনো প্লুরালে লিখতে পারবো না। উদাহরণ হিসেবে বলা রয়েছে, হি গেভ মি 200 রুপিস নোট, এটা ভুল, রুপিস কখনো হবে না, 200 রুপি নোটস হবে, 200 রুপি নোটস। ব্যাংকের যখন চেক বই ফিল আপ করি আমরা রুপিস করি, রুপি লিখবো, 200 রুপি যখন মেজারমেন্ট বোঝাচ্ছে কত টাকা চাই, 200 রুপি নোট। আমরা ভাবি হয়তো এটা ভুল, এগুলো ভুল না, এগুলো অ্যাকচুয়ালি সঠিক। আচ্ছা, হি স্টেজ ইন 5 স্টার্স হোটেল, 5 স্টার্স নয়, 5 স্টার হোটেল। 5 স্টার, 5টা আছে বলে যে 5 স্টার্স হবে, প্লুরাল হবে এমন না। 5টা কি সত্যি সত্যি আকাশের তারা দিয়েছে? এটা একটা রেটিং বোঝাচ্ছে। 5 স্টার, 5টা স্টার একসাথে বলছে, 5 স্টার হোটেল। তো এই যে এখানে এস বা ইএস গুলো তখন আর ব্যবহার হয় না, যখন এই শব্দটা মনে রাখবো, যখন হাইফেনেড নাউন, যে নাউনের সাথে হাইফেন থাকে এবং যেটা একটা মেজারমেন্ট বোঝাচ্ছে, কোনো একটা মাপ বোঝাচ্ছে, কোনো একটা পরিমাণ, কিছু একটা পরিমাণ বোঝাচ্ছে, এই দুটো শব্দ আমরা খেয়াল রাখবো, হাইফেনেড নাউন, হাইফেন থাকবে, আর মেজারমেন্ট বোঝাবে। নেক্সট, রুল নাম্বার 7, ইনকারেক্ট ইন্ডিয়ান ইংলিশ ফ্রেজেস। দেখো, কিছু আমাদের ইংরেজিতে ফ্রেজ রয়েছে এমন যেটা ডাইরেক্ট ট্রান্সলেশন, মানে হিন্দি বা বেঙ্গলিতে থেকে এসছে, ধরো ডাইরেক্ট ট্রান্সলেশন করে। তো সেখানে ক্ষেত্রে আমরা কিছু ইনকারেক্ট ব্যবহার করি, কিছু ভুল ব্যবহার করি, কিছু ফ্রেজ ভুল ব্যবহার করি আমরা। এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, পরীক্ষার সময় এগুলো দিয়ে দেয়। বেশ, তাহলে রং ফ্রেজ দেখো, রং ফ্রেজ হিসাবে বলছে এখানে যে কাজিন ব্রাদার, কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার, কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার আমরা যেটা বলি, মানে হচ্ছে খুড়তুতো যে ভাই বা খুড়তুতো বোন, ঠিক আছে। কিন্তু এটা কারেক্ট ফ্রেজ হলো, এটা অ্যাকচুয়াল ইংলিশ টার্মে যদি আমরা বলি, ইংলিশ টার্মে মিনি, সেটা হচ্ছে শুধু কাজিন। কাজিন ব্রাদারই হোক বা সিস্টারই হোক, আমরা শুধু কাজিন বলি। ইংলিশ সিনেমাতে দেখবে এটা ব্যবহার হয়, শুধু কাজিন বলা হয় না, ভাই, ব্রাদার সিস্টার বোঝানোর জন্য কিছু বলে না। আমরা বাংলাতে খুঁজে পাই না যে কাজিন মানে তো খুড়তুতো মামাতো যে ভাই বোন, তাহলে ভাইকে বোঝাতে কি বলা যাবে, কিভাবে বোঝাবো আমরা? সেই জন্য আমরা ওগুলো অ্যাড করেছি ইন্ডিয়ানটা, ব্রাদার, বা আহ, বোনকে বোঝাতে সিস্টার, কাজিন সিস্টার আর কি।
খুঁড়তো বোনকে বোঝাতে। না হলে আমরা এক্সপ্লেন করতে পারি না, বোঝাতে পারি না সামনের লোক, সেজন্য আমরা এইসব ব্যবহার করেছি। তো এটা কিন্তু রং ফ্রেজ, কাজিন ব্রাদার বা সিস্টার। রাইট ফ্রেজ হচ্ছে শুধু কাজিন। নেক্সট দেখো, পিক পকেটার। আমরা বলি পিক পকেটারটা, পিক পকেটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে পিক পকেট মানে হচ্ছে পকেট মার। তো এটা পিক পকেটার বলা মানে এটা ভুল ফ্রেজ। এটা বলা হয় পিক পকেট। পিক পকেটার নয়, পিক পকেটার কিন্তু ভুল ফ্রেজ একটা। তার বদলে আমরা বলবো পিক পকেট। এগুলো একটু খেয়াল রাখতে হবে। কত নম্বর পেজ এটা? ওকে, বেশ, আশা করছি এটুকুর মধ্যে কারো সমস্যা নেই। পিক পকেটার তাহলে হলো। এরপরে দেখো, গুড নেম। গুড নেম, তোমার ভালো নাম কি? আমরা বলি গুড নেম। এইগুলো পরীক্ষার ক্ষেত্রে বলছি। একটু হোল্ড করো। হ্যালো। দেখো, গুড নেম আমরা যেটা বলি তোমার ভালো নাম কি। দেখো, ভালো নাম বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি, যে গুড নেম, তোমার গুড নেম কি, তাহলে বোঝাতে পারি না। অনেকে বলে না গুড নেম, অ্যাকচুয়ালি এটা কিন্তু শুধু নেম। গুড নেম কিন্তু এটা ভুল ওয়ার্ড। গুড নেম বলে কিছু হয় না, তোমার নাম কি, শুধু নেম, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে বিগ ব্লান্ডার, মানে বড় ভুল করে ফেলেছি। বিগ ব্লান্ডার, তো এটা মানে বড় ভুল, কিন্তু বিগ ব্লান্ডার, বড় ভুল বলতে বিগ শব্দ, এটা ভুল। অ্যাকচুয়াল হচ্ছে ব্লান্ডার। ব্লান্ডার মানেই হচ্ছে বড় সড়ো ভুল করা। আচ্ছা, পরীক্ষায় কিরকম আসবে সৌরভ বলেছে, ধরো এরকম দিয়ে দিল, মাই কাজিন ব্রাদার লিভস ইন দিল্লি। সাপোজ তুমি জানো না, এইগুলো তুমি কিছু শিখলে না, মানে যারা ভাবছো যে একদম চাকরি পরীক্ষায় বসবো কিছু না জেনে শুনে, তারা প্রথম পরীক্ষায় বড় সড়ো ধাক্কা খায় এই কারণে। কিন্তু অ্যাকচুয়ালি যারা ইংলিশে জানো না বা নর্মাল চাকরির লাইনটা জানো না, বোঝো না কেমন ওরা খেলা করে, এখানে অ্যাকচুয়ালি আহ চাল চালা হয়। তো এখানে ব্রেনে ব্রেনে খেলা, ব্রেনে ব্রেনে লড়াই, টিচারের ব্রেনের সাথে, যে কোয়েশ্চেন করছে তার ব্রেনের সাথে, বা তোমার বোর্ডের ব্রেনের সাথে তোমার ব্রেন। এই যে মাই কাজিন ব্রাদার লিভস ইন দিল্লি, তুমি ভাববে এখানে কোথাও ভুল নেই। আমরা যা শিখে আসছি ক্লাস 10 ক্লাস 12 অব্দি যে কারিকুলামে, সেই অনুযায়ী এখানের মধ্যে কোথাও কোনো ভুল নেই। কিন্তু পরীক্ষায় বলবে এখানের মধ্যে কোনটা ভুল আছে। অপশন দিয়ে দেবে ধরো কাজিন ব্রাদার, অপশন দিয়ে দেবে লিভস, অপশন দিয়ে দেবে ইন দিল্লি, অপশন দিয়ে দেবে মাই কাজিন। কোনটা ভুল আছে? বা মাই কাজিন না দিয়ে শেষে দিল নো ইরর, কোনো ভুল নেই। নো ইরর শেষে একটা অপশন দিই, তাহলে তোমরা ভাববে যে এটা তো ঠিক আছে, এখানে তো কোনো কিছু ভুলই নেই, নো এটার সঠিক উত্তর। কিন্তু তোমার ওটা ভুল হয়ে গেল, কারণ অ্যাকচুয়ালি কাজিন ব্রাদার বলে কিছু হয় না, ওটা হয় মাই কাজিন। তাহলে কাজিন ব্রাদার অপশনটা হবে সঠিক উত্তর। বাট তুমি দিয়ে দিয়েছো, তোমার মুখে মনে হচ্ছে সেটা ঠিক সেন্টেন্সটা, তুমি নো এরর দিয়ে দিয়েছো, তাহলে তুমি ভুল করে দিয়েছো। এটাই হচ্ছে ব্যাপার, সেই জন্য এগুলো ভালো করে একটু খেয়াল রাখতে হবে, এরকম কোশ্চেন আসছে পরীক্ষাতে অনেক। তারপরে ধরো বললো যে হোয়াট ইজ ইউর গুড নেম। হোয়াট ইজ ইউর গুড নেম, এটাও তো একটা ভুল। বলবো যে এখানে কোনটা ভুল রয়েছে, তাহলে আমরা বলি হোয়াট ইজ ইউর নেম। গুড নেমটা ভুল শব্দ। বেশ, নেক্সট দেখো, স্ট্রং ব্রিজ। স্ট্রং ব্রিজ মানে এটা তো বোঝানো হয় যে প্রবল বাতাস বইছে। তো ব্রিজ শব্দটা হয় না, স্ট্রং উইন্ড বোঝানো হয়। ব্রিজ মানে ঠান্ডা বাতাস প্রচন্ড। ব্রিজ শব্দটা স্ট্রং এর সাথে যাবে না, স্ট্রং এর সাথে শব্দ শুধু উইন্ড যায়। ব্যাড ড্রিম, আমরা বলি ব্যাড ড্রিম, খারাপ স্বপ্ন দেখেছি। খারাপ শব্দ, স্বপ্নকে কিন্তু ব্যাড ড্রিম বলে না।
এটা রং ওয়ার্ড, এটা ভারতীয়রা এইসব ওয়ার্ড তৈরি করে, মানে আমরা তৈরি করি বলতে পারো। নাইট মেয়ার, নাইট মেয়ার মানে হচ্ছে খারাপ স্বপ্ন দেখা। তো ব্যাড ড্রিম কে বললে সেটা কিন্তু ভুল শব্দ, নাইট মেয়ার হচ্ছে অ্যাকচুয়াল শব্দ। প্রাউডি, প্রাউডি বলে কিছু হয় না। প্রাউডি, প্রাউড মানে হয় গর্বিত, প্রাউড মানে হয় গর্বিত। তারপরে নিজের, তোমার কোনো নিজস্ব একটা মতামত, তুমি ধরো বলছো অ্যাকর্ডিং টু মি, আমার মতে, এটা একদম ভুল শব্দ। নিজে যখন কোন একটা ওপিনিয়ন দিচ্ছ অ্যাকর্ডিং টু মি হয় না, তখন হয় ইন মাই ওপিনিয়ন, এটা হচ্ছে সঠিক। অ্যাকচুয়াল ইংলিশে ইন মাই ওপিনিয়ন, আমার মত অনুযায়ী। অ্যাকর্ডিং টু মি সেই রাইটিং লেখার মতো তুমি করে দিলে, অ্যাকর্ডিং টু মি আমার মত অনুযায়ী। অ্যাকর্ডিং টু সামওয়ান এলস ব্যবহার করি আমরা, নিজের ক্ষেত্রে ইন মাই ওপিনিয়ন। চিটার আমরা বলি না, এটা তো খুব ব্যবহার করি, চিটার, কত চিটার। চিটার কোনো শব্দ নয়, চিট শব্দ। চিট মানে হচ্ছে প্রতারক, চিট। কিন্তু আমরা দেখবে কোন একটা ব্যক্তিকে প্রতারক বোঝাতে বলি, সে ওর চিটার। চিটার বলে ইংলিশে কোনো টার্ম হবে না, চিট এক হচ্ছে অ্যাকচুয়াল টার্ম। এটাই হচ্ছে ব্যাপার। এবার ধরো এখান থেকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পরীক্ষায় আর কি আসতে পারে। ধরো, ইট ওয়াজ এ বিগ ব্লান্ডার, ইট ওয়াজ এ, বা ড্যাশ দিল, ইট ওয়াজ এ ড্যাশ। অপশনে দিল ব্লান্ডার, বিগ ব্লান্ডার, এইভাবে নইজার, হ্যাঁ, আর একটা কোনো শব্দ দিয়ে দিল, তাহলে বিগ ব্লান্ডার কিছু হয় না, ইট ওয়াজ এ ব্লান্ডার, একটু বোঝা যাচ্ছে। তারপর হি ইজ এ চিটার, এটা খুব কমন, এটা দেয়, হি ইজ এ চিটার। আর এটা তো সম্পূর্ণ সঠিক। আমরা যদি মানে এতদিন অব্দি বা আজকের এই কয়েক মিনিট আগে অব্দিও আমরা ভাবতাম যে হি ইজ এ চিটার, এটা সঠিক শব্দ, এটা তো কোনো ভুল নেই। বাট এটা অ্যাকচুয়ালি একটা ভুল সেন্টেন্স। অ্যাকচুয়াল হবে হি ইজ এ চিট, হি ইজ এ চিট। আমরা সে চিট করেছে এটা বোঝানোর জন্য চিট ব্যবহার করি, কিন্তু একজন চিটার মানে যে চিট করেছে তাকেও আমরা চিট বলি উল্লেখ করি। চিটার শব্দ বলে কোনো শব্দ ইংলিশে নেই। এই হলো, এইটুকু ব্যাপার। নিচে আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি কিছু। এটা হচ্ছে বিগ ব্লান্ডার, যেটা বললাম, মাই কাজিন ব্রাদার লিভস ইন দিল্লি, মাই কাজিন লিভস ইন দিল্লি, এগুলোই আমরা কিন্তু আলোচনা করলাম। আশা করছি এতটা বোঝা গেছে। এবার দেখো, নাম্বার, রুল নাম্বার 8, নিউমেরালস এন্ড মেজারমেন্ট নাও। সংখ্যা বোঝায় যেগুলো বা যেগুলো কোনো মাপ বোঝায় সেগুলো কে আমরা বলি নিউমেরাল এন্ড প্লাস মেজারমেন্ট নাউন্স। বেশ, এই যে একটু আগে আমরা এর একটা পাঠ পড়লাম, when a definite numeral adjective like 2, 5, 10 comes before noun, এগুলো আসে নাউনের আগে। কোন নাউনের আগে? পেয়ার, ডাজন, এগুলো বোঝাতে। ঠিক আছে, পেয়ার, ডাজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, তাহলে ওই নাউনটাকে আমরা সিঙ্গুলার ধরবো। তখন আমরা নাউনটাকে সিঙ্গুলার ধরবো। কিরকম জিনিসটা, মানে নাউনের ফার্স্ট পার্টটাকে আমরা সিঙ্গুলার ভাববো কিন্তু। ধরো, একটু আগেই আমরা আলোচনা করলাম এটা নিয়ে। এই যে এইটাই দেখো, 200 রুপিস, 200 রুপিস। হুম, এখানে দেখো 2000 টাকা, 2000 টাকা। এ দেখো হান্ড্রেডস, হান্ড্রেডস হয় না, 200। এখানে আর একটা ভুল দেখতে পাচ্ছি যেটা উল্লেখ করা নেই, রুপিস হবে না, রুপি হবে, তাই তো। কিন্তু নট হান্ড্রেডটা লিখেছি, হান্ড্রেড হবে না, কিন্তু রুপিসও হবে না, এসটা হয় না, রুপি। তাহলে অ্যাকচুয়াল হবে 200 রুপি, এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। এস বাই এস ওগুলোর হয় না। সি পারচেস্ট 3 ডজন পেন্সিলস, সে 3 ডজন পেন্সিল কিনেছে।
থ্রি ডাজন পেন্সিলস, তাহলে এখানে দেখো থ্রি ডাজনস বলতে পারতো, কিন্তু সেটা বলেনি। তাহলে এটাও কিন্তু তাই। নেক্সট, হি হ্যাজ ডোনেটেড 5,000 রুপিজ, এটাও তাই, রুপিস, রুপি লিখবো। দেখো রুপিস লেখাটা যে ভুল এমন না, রুপিস এসটা ব্যবহার করবো না, প্লুরালে ব্যবহার করবো না। এবার ইন্ডিয়ান কারেন্সিকে অনেকে রুপি বলে, অনেকে রুপিস বলে, মানে নর্মাল উচ্চারণে, সেই জন্য রুপিস আমরা এস ব্যবহার করি, কিন্তু সেটা ভুল না। কিন্তু রুপিসটা প্লুরাল সেন্সে ব্যবহার যদি আমরা করে থাকি, কেউ ভাবো যে এটা প্লুরালের জন্য ব্যবহার করছি, সেটা ভুল। মানে ব্যাংকের বইয়ে রুপিস অনেকে লিখে দেয় বলে কেটে দেবে এমন না, কিন্তু রুপিস প্লুরাল সেন্সে কিন্তু হয় না, রুপি হয় প্লুরাল সেন্সে। বাট হোয়েন নো স্পেসিফিক নিউমেরালস ইজ গিভেন, যখন কোনো স্পেসিফিক নিউমেরাল আহ দেওয়া না থাকে, তখন আমরা প্লুরাল করতে পারি। যেমন দেখো কত ডজন দেওয়া নাই, লিখেছে ডজনস অফ উমেন কেম টু দ্য র্যালি, অনেক মহিলা এসেছে র্যালিতে, ডজনস অফ উমেন, মানে ডজন ডজন মহিলা আর কি, ডজনস, তখন দেখো এস ব্যবহার হচ্ছে, অনেক ডজন, মানে অনেক ডজন, কত ডজন বলে দেয়নি, সেই জন্য তখন প্লুরালে লিখতে পারবো। মানে সংখ্যাটা বলে দেয়নি, 5 না 2 না 3 না 4, এই সংখ্যাগুলো বলে না দিলে প্লুরাল লিখতে পারবো। মিলিয়নস অফ রুপিজ ওয়ার ডোনেটেড, মিলিয়নস, দেখো আবার দেখো লক্ষ লক্ষ টাকা দান করা হয়েছে, লক্ষ লক্ষ, এই যে বাংলায় শব্দটা বলি, কত লক্ষ বলেনি, লক্ষ লক্ষ টাকা তখন প্লুরালে লিখতে পারি, ডোনেট করা হয়। এটা কেন হয়, এই জিনিসটা কেন হয়? দেখো এই যে হান্ড্রেড, হান্ড্রেড বা 5 স্টারের ধরো স্টার, এইগুলো একটা বর্ণনা, মানে এগুলো একটা এক্সপ্লেন করে কাউকে, মানে এগুলো কাজ করে কি হিসেবে, ডেসক্রিপ্টার্স, বর্ণনা দেওয়ার জন্য এগুলো, বর্ণনা দেওয়ার শব্দ হিসেবে কাজ করে, একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এগুলো। ঠিক আছে, সেই জন্য এগুলো কোনো প্লুরাল ফর্ম হয় না, নো প্লুরাল ফর্ম, কোনো প্লুরাল ফর্ম হয় না। রুল নাম্বার 9, রিপিটেশন আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কি রিপিটেশন হয়, মানে প্রিপোজিশনের পর রিপিটেশনের ক্ষেত্রে কি হয়, কিরকম রিপিটেশন? when a noun is repeated after a preposition, যখন একটা নাউন রিপিটেড হয় আফটার এ প্রিপোজিশন, একটা প্রিপোজিশনের পরে, তখন এটা সিঙ্গুলার থাকে। প্রিপোজিশনের পর কোনো নাউন যদি রিপিটেড হয় তখন এটা সিঙ্গুলার থাকে। বেশ কিরকম, দেখি এক্সাম্পল। দেখো টাউন আফটার টাউন ওয়াজ ডেভাস্টেটেড, মানে শহরের পর শহর ধ্বংস হয়েছিল। টাউন আফটার টাউন, শহরের পর শহর, এইটা লক্ষ্য করো, এই নিচের এইটা লক্ষ্য করো, টাউনস আফটার টাউন, তাহলে শহরের পর শহর, অনেক শহর বোঝাতে টাউনস কেন করছিল? দেখো এটা ভুল, রং, টাউনস আফটার টাউনস করতে পারি না। টাউন এটা প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন আফটার, টাউন আফটার টাউন, দেখো দুদিকেই টাউন শব্দটা ব্যবহার হয়েছে, মানে নাউন শব্দটা ব্যবহার হয়েছে। নাউন দুদিকেই যখন নাউন আছে একটা প্রিপোজিশন, তখন সেটা কিন্তু সিঙ্গুলার ভাববো, সিঙ্গুলার ভাব নেবে। শিপ আফটার শিপ, জাহাজের পর জাহাজ আসছে, ইজ অ্যারাইভিং, শিপ আফটার শিপ, প্রিপোজিশনের আগে নাউন, প্রিপোজিশনের পরে নাউন, শিপ আফটার শিপ ইজ অ্যারাইভিং। পরীক্ষায় কিরকম দেবে, পরীক্ষায় এইটাই দিয়ে দেবে, শিপ আফটার শিপ, শিপ আফটার শিপ ড্যাশ অ্যারাইভিং, অপশন দিল ইজ, আর, ওয়ার, তারপরে ধরো বললো আম এম, বোঝাই যাচ্ছে ইজ হবে, শিপ আফটার শিপ ইজ অ্যারাইভিং, আসছে। কারণ এটা, দেখো একটা সিপ দুটো সিপ শব্দ দেখে অচল কেউ আর করে, সেই জন্য এটা দেয়। আবার অনেকে শিপ আফটার শিপ মানে প্রচুর জাহাজ আসছে, তাহলে তো ইজ হবেই না, অনেকে ভাবতে পারে তাহলে তো আর হবে বা ওয়ার হবে, কিন্তু এটা ভুল করে ফেলতে তখন ভাবলিয়ে নেবে।
দ্য পার্টি অর্গানাইজড এ ডোর টু ডোর ক্যাম্পেইন। ডোর টু ডোর মানে দরজায় দরজায় গিয়ে, দরজায় দরজায় প্রচার, দুয়ারে সরকার। দ্য পার্টি অর্গানাইজড মানে পার্টি থেকে অর্গানাইজ করা হয়েছিল এই ডোর টু ডোর ক্যাম্প, একটা দরজায় দরজায় গিয়ে একটা ক্যাম্পেইন। তাহলে ডোরস টু ডোরস বলতে পারতে, যদি কেউ ভাবতো ডোরস টু ডোরস ভুল হয়ে যেত। ডোর টু ডোর। রুল নাম্বার 10। রুল নাম্বার 10। বেশ, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে রাখবো এটা যাওয়ার আগে। ধরো আহ কলকাতা যেতে 3 ঘন্টা লাগে, তাহলে আমরা বললাম 3 আওয়ার্স জার্নি। এই শব্দটা 3 আওয়ার্স জার্নি, 3 ঘন্টার রাস্তা কলকাতা। তো এই যে আওয়ার্স, 3 ঘন্টার জন্য এস ব্যবহার করছি, এটা কিন্তু ভুল সেন্টেন্স। আসল সেন্টেন্স, অ্যাকচুয়াল সেন্টেন্স কি হবে? 3 আওয়ার জার্নি। কোনো এস বা ইয়েস হবে না, কারণ ঘন্টার আগে একটা সংখ্যা বলেই দিয়েছে। সেই সংখ্যার যে প্লুরাল বলে এস বা ইয়েস হবে, সেটা কখনোই হবে না। তারপরে ধরো পাতার পর পাতা ছিঁড়ে গেছে, এটা বোঝাতে আমরা যদি এরকম লিখি পেজেস আফটার পেজেস, ওয়ার টর্ন, ছিঁড়ে গেছে। এই যে পেজেস, পেজেস এইগুলোই। বেশ, নেক্সট হবে রুল নাম্বার আমাদের 10। আশা করছি এতটার মধ্যে কারো কোনো ডাউট নেই। বেশ, দেখো কমন জেন্ডার নাউন, যে নাউন গুলো কমন জেন্ডার, যেমন টিচার, স্টুডেন্ট, লিডার। কমন জেন্ডার জানি আমরা কি, যেটা স্ত্রী এবং পুরুষ দুজনকেই বোঝায়। ক্যান রেফার টু বোথ মেল অ্যান্ড ফিমেল, যেগুলো বোথ মেল অ্যান্ড ফিমেল কে বোঝায়। ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে কি হয়? হোয়েন সিঙ্গুলার উই ইউজুয়ালি ইউজ, যখন এটা সিঙ্গুলার, যখন আমরা মানে সাধারণত আমরা তাদের সাথে কি ব্যবহার করব যেগুলো সিঙ্গুলার বোঝাবে? হি, হিম, হিজ। মানে দেখো পুংলিঙ্গ ব্যবহার করছে, বোঝাচ্ছে তো পুং স্ত্রী দুটোই, কিন্তু নাউন গুলো আমরা কি ব্যবহার করি? হি বা হিম বা হিজ, মানে পুরুষটা বোঝাচ্ছি। তাই বলে ফেমিনিস্ট আবার অ্যাটাক করো না, কেন সি হবে না, হার হবে না, তাহলে কোর্টে মামলা করতে হবে আবার তোমাদের। আচ্ছা, ট্র্যাডিশনাল ইউজেস, এখন কি ইউজেস হয় বা মডার্ন রাইটিং ইউজ করে অনেকে, হি, হিম বা হিজের বদলে দেখো দে আর দেম, মানে প্লুরালি ব্যবহার করছে, যাতে দুজনকেই বোঝায়। আর ফেমিনিস্ট আর কি ঝামেলা করে যেটুকু করেছে। তার মানে আগে আমরা নর্মালি কি ব্যবহার করি? হি, হিজ আর হিম, যেগুলো একটা মেলের সাথে ব্যবহার করি, একটা ছেলের সাথে ব্যবহার করি, যেগুলো সেইগুলি কিন্তু এই কমন জেন্ডারদের সাথে ব্যবহার করবে, এই কমন জেন্ডার নাউন গুলোর সাথে। আর এখন অনেক ক্ষেত্রে ব্যবহার হচ্ছে দে বা দেম। ঠিক আছে, দেখো এভরি লিডার শুড পারফর্ম হিজ ডিউটি। এভরি লিডার মানে প্রত্যেক লিডারদের উচিত তার নিজে নিজে কর্তব্য করা। লিডার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। আমাদের দিদি লিডার আছে, তার সাথেও আমরা হিজই করবো। এ টিচার শুড প্র্যাকটিস হোয়াট হি প্রিচেস, একটা শিক্ষকের সেটাই প্র্যাকটিস করা উচিত যেটা সে প্রিচেস করবে। তাহলে এই যে হি, টিচারের মধ্যে তো আমাদের ফিমেল টিচারও থাকতে পারে, হচ্ছে ব্যাপার। বেশ, নেক্সট দেখো কালেকটিভ নাউন, গ্রুপ নাউন বা কালেকটিভ নাউন, যেগুলো অনেক গ্রুপকে একত্রিত ভাবে বোঝায়। কিরকম? এই যে এ ব্যান্ড, ব্যান্ড শব্দটা কার সাথে ব্যবহার করি? মিউজিশিয়ানদের সাথে। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান মানে হচ্ছে
সঙ্গীত শিল্পীদের যে দল, সেটাকে আমরা বলি ব্যান্ড অফ মিউজিশিয়ান। কালেক্টিভ নাউন জানো, এ বুকে অফ ফ্লাওয়ার্স ওইগুলি। এ বোর্ড অফ ডিরেক্টরস মানে এগুলো শুধু জেনে নাও। এ বোর্ড অফ ডিরেক্টরস মানে পরিচালকদের একটা পরিষদ। এ বেভি অফ গার্লস, মেয়েদের ঝাঁক, বেভি এই শব্দটাও গার্লস এর সাথে ব্যবহার হয়, মানে ঝাঁক। এ বাঞ্চ অফ গ্রেপস, আঙুরের গুচ্ছ, এটা তো জানো। এ বান্ডিল অফ স্টিক, যে লাঠির যে বান্ডিল। এ ক্যারাভেন অফ পিলগ্রিমস, ক্যারাভেন এই তো অমরনাথই পড়লে। ক্যারাভেন অফ পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রীদের যে দল। এ কোর অফ সিঙ্গার্স, কোরাস থেকে কোর মানে গায়কদের যে কোরাস, সেটা কি বোঝাচ্ছে। এ চেন অফ মাউন্টেন্স বা এ রেঞ্জ অফ মাউন্টেন্স মানে পাহাড়ের যে পর্বতশ্রেণী যেটা। এ ক্লাস অফ স্টুডেন্টস, এক ক্লাস ছাত্র। এ রেটিনিউ অফ সার্ভেন্টস, রেটিনিউ শব্দের অর্থ অনুগামী দল যেটা, তাহলে চাকরদের একটা অনুগামী দল। এ গ্রোভ অফ ট্রিজ বা এ ক্লাম্প অফ ট্রিজ মানে গাছের বাগান, গ্রোভ, ক্লাম্প। এ কোড অফ লস, ল এর সাথে কোড, আইনের সংকলন। এ কনস্টেলেশন অফ স্টার্স, এটা জানো, যে তারামণ্ডল যেটা। এ ব্যাটালিয়ন অফ সোলজার, ব্যাটালিয়ন অফ সোলজার মানে সেনাবাহিনীর যে দল। এ কনভয় অফ শিপ, জাহাজের যে সারি। এ সিরিজ অফ লেকচার মানে বক্তৃতার যে একটা ধারাবাহিকতা, সেটা সিরিজ বা কোর্স। এ ক্রিউ অফ সেলার্স, ক্রিউ জাহাজের নাবিকদের বলা হয়, যে নাবিকদের দল। এ ক্রাউড অফ পিপল, ক্রাউড মানে লোকদের যে ভিড়, পিপলের সাথে ক্রাউডই যায়। এ কারিকুলাম অফ স্টাডিজ, পড়াশোনার যে আহ যে সিলেবাস বা পাঠ্যক্রম যেটা আর কি, পাঠ্যক্রম যেটা বলে, তাহলে পড়াশোনার যে পাঠ্যক্রম বা সিলেবাস। এ ফ্লাইট অফ এ ফ্লাইট অফ স্টেয়ার্স, ফ্লাইট অফ স্টেয়ার তাহলে সিঁড়ির সাথে কি যাচ্ছে, এক ঝাঁক যে সিঁড়ি, সেটা বোঝাতে যাবো সিঁড়ির যে ধাপ। এ ফ্লাইট অফ স্টেয়ার্স। এ ফ্লিট অফ শিপস, এ ফ্লিট অফ শিপস মানে জাহাজের যে বহর। এ ফ্লক অফ শিপস, এস এইচ ডবল ইপি, দেখো এই শিপ আলাদা এই শিপ আলাদা। এ ফ্লক অফ শিপ, সেকেন্ড যে শিপটা এটার মানে হচ্ছে ভেড়া, তাই তো, তাহলে ভেড়ার যে ঝাঁক। এ গ্যাং অফ রবার্স, ডাকাতদের যে গ্যাং, ডাকাতদের যে দল। এ বুকে অফ ফ্লাওয়ার, ফুলের গুচ্ছ। এ হিপ অফ স্যান্ড, বালির স্তূপ। এ হার্ড অফ ক্যাটেল, গবাদি পশুর যে ঝাঁক। এ লিটার অফ পাপিজ, কুকুরছানার ঝাঁক যেটা আর কি। এ প্যাক অফ কার্ডস, তাসের গোছা। এ পেয়ার অফ শুজ, জুতোর যে পেয়ার সেটা। এ সোয়ার্ম অফ বিজ মানে মৌমাছির যে ঝাঁক। এ ট্রেন অফ ক্যারেজেস, অনেক ক্যারেজ মানে অনেক বগির যে ট্রেন। এ ভলি অফ বুলেটস, ভলি মানে বুলেটের যে গুলি, গুলি যেটা, গুলির যে মানে ঝাঁক একটা বলতে পারি, বা গুলি অনেকগুলো গুলি যেগুলো রয়েছে। এ ফোরাম অফ পিপল মানে মানুষজনের যে ফোরাম, মানুষজনের যে একটা কি বলবো, একটা যে কাউন্সিল, সেটা ফোরাম মানে পরিষদ। আচ্ছা, তারপরে দেখো আবার একটা আছে এ কংগ্রিগেশন অফ পিপল। কংগ্রিগেশন মানে কি, কংগ্রিগেশন মানে হচ্ছে এটা ধর্মসভা, যেটা যেখানে ধর্মীয় আলোচনা হয়, তোমাদের অমরনাথে পড়েছে। এবার ছিল কিছু কালেকটিভ নাও। এবার আসছে পরীক্ষায় যে প্রশ্নগুলো যেরকম আসে, বাট আজকে মনে হচ্ছে না এটা কমপ্লিট হবে, মানে পড়ানোই যাবে না, পরের দিন এটা প্রথম থেকে স্টার্ট করবো। আজকে জাস্ট আর 2 মিনিট পড়ে আছে ক্লাসে। তো এতটা অব্দি আশা করছি কোনো প্রবলেম নেই। নাউনের এই 10টা রুলস যে ভালো করে শিখে যাবে, তাকে নাউনকে নিয়ে আর ভাববার কোনো প্রয়োজন নেই, তাকে আর নাউনকে নিয়ে ভাবতে হবে না। তাই আমি বলবো তোমরা যে আগের দিনের ক্লাসটা এবং আজকের ক্লাসটা খুব ভালোভাবে করো। এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো যদি না পারো, তাহলে আমার এই 2 দিনের পরিশ্রম, 2 দিনের এই ক্লাস করা কিন্তু একদম ফালতু হয়ে যাবে। কারণ এই যে স্ট্যান্ডার্ড গুলো তুমি পড়ছো, এগুলোই পরীক্ষায় আসবে। এগুলোর বাইরে নাউন আর কোনো কোয়েশ্চেন হবে না। আর যে কোনো রকম পরীক্ষা বলো, যে কোনো লেভেলের পরীক্ষা বলো, তুমি সিজিএল বলো, তুমি ইউপিএসসি বলো, তুমি যে কোনো হায়ার র্যাঙ্কের যে এক্সাম হয়, ব্যাংকিং বলো, এইরকম লেভেলের আছে। আর এই 10টা আশা করছি রুলস কোনো কঠিন কিছু না। যদি একটু খাতায় লিখে পড়তে পারো তো আরো ভালো।
আহ, যে কোনো পরবর্তীকালে কোনো বইতে যদি তোমরা ফলো করো এই রুলস গুলোই পাবে একদম। মানে আমি তোমাকে সেই বই থেকে এইগুলো আমি কালেক্ট করেছি, যে বইটা ধরো একদম হাইয়েস্ট লেভেল লাইক সিজিএল এবং যে ইউপিএসসি লেভেলের ইংলিশ পড়ানো হয় সেখানে। তো আশা করছি ভালো করে ক্লাসগুলো একটু রিভিশন করবে। আমার কাছে সৌরভ বিশেষ করে ভালো রেকর্ডেড ক্লাসগুলো করে, কারণ ও আমাকে মাঝে মাঝে কিন্তু পাঠায় ওগুলো। তো ভালো লাগে ওটা দেখে যে ওর সিরিয়াসের ব্যাপারটা। তাই তোমরা যারা সিরিয়াস তারাই কিন্তু এগুলো শিখতে পারবে, না হলে কিন্তু এগুলো পড়ানো ফালতু হবে, আমার খাতাটাও ফালতু হবে। আর তোমরা ভেবো না যে এত ইজিলি আমি ছেড়েও দেবো, যে তোমরা তো প্র্যাকটিস করছো কি করছো না সেটা আমি দেখবো। এগুলো শেষ হয়ে গেলে আমি এক্সাম নেবো, এক্সাম কিভাবে না হবে কোন অ্যাপ থেকে না হবে সেটাও আমি বলে দেবো। তো তখন বোঝা যাবে কে কতটা ভালো বুঝতে পেরেছে, ভালো করছে। এই দুটো ক্লাস ইংলিশে ভালো করে করবে। আর বাইরে 5 মিনিট ওয়েট করো, এই ক্লাসটা আমি এখানে এন্ড করছি, সেকেন্ড ক্লাসে আসবো রিজনিং।